আপনারা গণদুষ্মন, আপনারা আমাদের ব্যবসা বাণিজ্যকে শত শত শিল্প কলকারখানা বন্ধ করার পায়তারা করছেন। আপনাদের এই প্রস্তাব যদি পাশ হয় বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি মনে করি আপনি এখানে আপনার এই অধিবেশন সমাপ্ত করেন। আমরা এটা প্রতিবাদ জানাই যে এই বর্ধিত প্রস্তাব আমরা এখানে গ্রহণ করতে পারবো না। লুটতরাজ বন্ধ করেন আল্লাহর রাস্তে। আমরা জনগণ পল্টন থেকে আসতে এখানে 2 ঘন্টা লাগে। এটা দেশের আপনারা তো দায়িত্বে আছেন, আগে এগুলি পরিবেশ ঠিক করেন, তারপরে দাম বাড়ান। আর বাড়ালেন না, এদেশে আর বাড়ানোর কিছু নাই। মানুষ মরেন না, মানুষ অসহায় হয়ে গেছে, আপনাদের কাছে মানুষ জিম্মি হয়ে গেছে। আমাদের যে কি অপচয় হয়েছে, এই অপচয়ের ঘানি তো আমাদের পুরো সবাইকে টানতে হবে। এই অপচয়কে করানোর জন্য আমাদের ট্যাক্স বাড়াতে হচ্ছে, এই অপচয়কে ট্যাকেল দেওয়ার জন্য। ইকোনমিকে 6 মাসের মধ্যে যেইখানে নিয়ে আসা হয়েছে, এটা আমি বলবো যে এটা একটা মিরাকল। আপনারা গণদুষ্মন, আপনারা আমাদের ব্যবসা বাণিজ্যকে শত শত শিল্প কলকারখানা বন্ধ করার পায়তারা করছেন। আপনাদের এই প্রস্তাব যদি পাশ হয় বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি মনে করি আপনি এখানে আপনার এই অধিবেশন সমাপ্ত করেন। আমরা এটা প্রতিবাদ জানাই যে এই বর্ধিত প্রস্তাব আমরা এখানে গ্রহণ করতে পারবো না। লুটতরাজ বন্ধ করেন আল্লাহর রাস্তে। আমরা জনগণ পল্টন থেকে আসতে এখানে 2 ঘন্টা লাগে। এটা দেশের আপনারা তো দায়িত্বে আছেন, আগে এগুলি পরিবেশ ঠিক করেন, তারপরে দাম বাড়ান। আর বাড়ালেন না, এদেশে আর বাড়ানোর কিছু নাই। মানুষ মরেন না, মানুষ অসহায় হয়ে গেছে, আপনাদের কাছে মানুষ জিম্মি হয়ে গেছে। দেশের মানুষদের মধ্যে শেখ হাসিনা সবার আগে চিনেছেন যে ডক্টর ইউনূস একটা বড় বাটপার। এটা মামলা বাণিজ্য থেকে এবং তার আসিফ নজরুলের খামখেয়ালিতে হয়েছে। তারা আওয়ামী লীগ ধরবে, তারা আসলে শহীদের প্রকৃত ক্রিমিনাল অপরাধী না ধরে আওয়ামী লীগ ধরছে, এবং একটা মামলায় যত আওয়ামী লীগ ধরা যায় জেলখানা সয়লাভ করে দাও, তাই করেছে। জেলখানা আপনি যান, শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ, আর কোন রাজনৈতিক দলের কোন নেতাই দেখেন। আওয়ামী লীগের প্রতি তাদের এত আক্রোশ জুলাইয়ের আগে থেকে কি তাদের আক্রোশ ছিল আওয়ামী লীগের প্রতি? না, এটা আমার মনে হয় যে এটা ডক্টর ইউনূসের নিজেরই আক্রোশ ছিল। ডক্টর ইউনূসকে খুব আমি বলতে চাচ্ছি যে উনি যে একটা গাদ্দার টাইপ বাটপার একটা লোক, সেটা শেখ হাসিনা খুব ভালো করে চিনেছিলেন। আর কেউ না চিনুক, এই দেশের মানুষদের মধ্যে শেখ হাসিনা সবার আগে চিনেছেন যে ডক্টর ইউনূস একটা বড় বাটপার। ইউনূসের বিরুদ্ধে উনি অনেকগুলো ব্যবস্থা নিয়েছেন, যদিও উনি জেলে দেন নাই। জেলে দিলে হয়তো ডক্টর ইউনূস বুঝতে পারতেন জেল জিনিসটা কি, এবং উনি যে এত নিরীহ লোকদেরকে জেলে পাঠিয়েছেন, তারা কি অমানসিক নির্যাতন শিকার এখন, তারা মেন্টালি ফিজিক্যালি, এবং তাদের ফ্যামিলি এবং সরকারি কর্মকর্তা বলেন, সাধারণ মানুষ বলেন, যে উনি যেভাবে জেলখানা ভরে রেখেছেন, উনি যদি একদিন জেলখানায় যেতেন তাহলে উনি এটা উপলব্ধি করতে পারতেন। এখন শেখ হাসিনা এই বাটপারটাকে সবার আগে চিনেছিল, যেটা বলছিলাম। এই জন্য শেখ হাসিনার প্রতি তার ক্ষোভ, এবং শেখ হাসিনার যে ক্ষোভ সেটা আওয়ামী লীগের উপরে ক্ষোভ। সেই আওয়ামী লীগের উপর ক্ষোভ, এটা স্বাধীনতার উপরে ক্ষোভ, বঙ্গবন্ধুর উপরে ক্ষোভ, এগুলো সব এক সূত্রে গাঁথা। এবং তার সাথে মৌলবাদী শক্তি এক হয়েছে, যারা 71 প্রশ্নে যাদের অনেক কষ্ট হয়, তারা যোগ হয়েছে। এবং সেটার প্রতিফলন তো আপনি দেখতে পাচ্ছেন, সংসদে যুদ্ধ অপরাধীদের নামে আপনার শোক প্রস্তাব হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে যে জুলাই সন্ত্রাস ঘটিয়ে 2024 সালের আগস্টে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছিল, তার খেসারত বাংলাদেশকে দিতে হবে, সেটা আমরা সকলে বুঝেছিলাম। কিন্তু ইউনূসকে দিয়ে যে বিদেশিরা এত কিছু করিয়ে নেবে, সেটা হয়তো অনেকে ধারণাই করতে পারেননি। চলুন শুধুমাত্র আমেরিকার সঙ্গে ট্রেড ডিলের নামে বাংলাদেশ নামক ঝুড়িটির তলা কতটা ফুটো করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা খুঁজে দেখার চেষ্টা করা যাক। যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর ধার্যকৃত রেসিপ্রোকাল ট্যাক্স 20% থেকে মাত্র 1% কমিয়ে 19% করেছে। আগেই বিদ্যমান 15% মিলিয়ে এখন মোট ট্যাক্স দাঁড়াচ্ছে 34%। আর এই 1% কমানোর জন্য অবৈধ ইউনূস সরকার কি করেছে বলুন তো? 1, এনডিএ স্বাক্ষর করে দেশের অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বিকিয়ে দিয়েছে। 2, 35,000 কোটি টাকায় প্রথম ধাপে 14টি বোয়িং এবং পরের ধাপে 28,000 কোটি টাকায় আরো 11টি বোয়িং, অর্থাৎ মোট 53,000 কোটি টাকায় 25টি বোয়িং বিমান কেনার চুক্তি করেছে। 3, যুক্তরাষ্ট্র থেকে বাজার মূল্যের 1.5 গুণ দামে আগামী 5 বছরে 35 লক্ষ টন গম কেনার চুক্তি করেছে। 4, বাজার মূল্যের অতিরিক্ত দামে আগামী 15 বছর প্রায়
1 লক্ষ কোটি টাকার এলএনজি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে এক্সিলারেট এনার্জি থেকে। 5 নাম্বার কি? ইতিমধ্যে শ্রম আইন সংশোধন করে কলকারখানায় শ্রমিক সংগঠন করা সহজ করেছে। এমনকি ইপিজেডেও শ্রমিক সংগঠনের কার্যক্রম চালুর সুযোগ তৈরি করেছে। আন্তর্জাতিক খেলোয়াড় ইউনূস বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের ময়দানে অনেক খেলা খেলেছে, আপনারা জানেন, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, নিলামে তুলে দিয়েছে। আমি শুরুতে একটা সহজ প্রশ্ন করি আপনাদের, একটা অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট আসলে কি? তার কাজ মূলত একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, কিন্তু ডক্টর ইউনূসের সরকার অবৈধ, তার সে ক্ষমতাও নেই। এই নির্বাচন একদিন না একদিন চ্যালেঞ্জ হবে, আপনি লিখে রাখতে পারেন, এবং দৈনন্দিন রুটিন কাজ চালিয়ে নেওয়া। একটা অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক নয়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, আপৎকালীন সরকার। কিন্তু আমরা কি দেখছি? নির্বাচনের মাত্র ঘন্টা খানেক আগে বা 24 ঘন্টা আগে একের পর এক এমন সব দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক চুক্তি সই করছেন এই মহাজন, যার দায়ভার আগামী 30 বছর 40 বছর দেশের মানুষকে টানতে হবে। ওয়াশিংটনের বুকে বসে যেসব চুক্তি সই হলো, তাকে যদি আপনি দেশের স্বার্থের চশমা দিয়ে দেখেন, তবে আতঙ্কে আপনার গা শিউরে উঠতে বাধ্য। আমেরিকার সঙ্গে কথিত এই ট্রেড ডিল বা বাণিজ্য চুক্তির দিকে তাকালে মনে হয় এটা কোনো দ্বিপাক্ষিক সমঝোতা নয়, বরং একপাক্ষিক আত্মসমর্পণের দলিল। সোজা কথায় বলতে গেলে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে পুরোপুরি মার্কিন কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত পাকা করা হয়েছে। একটু গভীরে যাই চলুন। আমেরিকা আমাদের পোশাক রপ্তানিতে শুল্ক বা ট্যারিফ কমানোর মূল্য ঝুলিয়ে রেখেছিল বহুদিন ধরে। ইউনূস সরকার এখন বগল বাজিয়ে বলছে তারা বিরাট জয় এনেছে। বাস্তবতা কি জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর ধার্যকৃত রেসিপ্রোকাল ট্যাক্স 20% থেকে মাত্র 1% কমিয়ে 19% করেছে। ভাবা যায়? মাত্র 1% ছাড়ের জন্য বাংলাদেশকে কি কি ছাড় দেওয়া হয়েছে সেই ফর্দটা তো একটু আগে বললাম, শুরুতেই বলেছি। আপনার চোখ কপালে উঠে নেই? ওঠার তো কথা। এই 1% সুবিধার বিনিময়ে বাংলাদেশকে বোয়িং কোম্পানির কাছ থেকে 14টি বিমান কেনার নিশ্চিত প্রতিশ্রুতি দিতে হয়েছে, যার বাজার মূল্য 35,000 কোটি টাকা। ভবিষ্যতে আরো 11টি বিমান কেনার পথ খোলা রাখা হয়েছে। সব মিলিয়ে 53,000 কোটি টাকা শুধু বিমান কেনা হবে। একটি গরিব দেশের ঘাড়ে যখন জোর করে প্রয়োজনহীন বিলাসিতা চাপিয়ে দেওয়া হলো, তখন তাকে আর বাণিজ্য বলতে পারেন আপনি, নাকি এটা শোষণ? অথচ আমাদের বিমান বহরে এখনই এত বিমানের আদৌ কোনো প্রয়োজন আছে কিনা সে বিষয়ে কোনো স্বচ্ছ সমীক্ষা নেই। পুরোটাই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ এর আড়ালে ঢাকা। এই চুক্তি কখন আমরা জানতে পারবো না। এই গোপনীয়তা কেন? জনগণের ট্যাক্সের টাকায় কেনাকাটা হবে, অথচ জনগণ জানবে না। এটা কি তথাকথিত দ্বিতীয় স্বাধীনতা? বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল, অথচ এই চুক্তির ফলে আগামী 5 বছরে বাংলাদেশকে আমেরিকা থেকে 35 লাখ টন গম আমদানি করতে হবে। শুধু গম নয়, সয়াবিন, ভুট্টো থেকে শুরু করে গরুর মাংস, দুগ্ধজাত পণ্য, এমনকি ফলমূল পর্যন্ত আমদানির লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে। এর মোট বাজার মূল্য 42,000 কোটি টাকা। নিজের দেশের কৃষকের পেটে লাথি মেরে আমেরিকার কৃষকদের ভর্তুকি দেওয়ার এই আয়োজনকে আপনি কোন যুক্তিতে দেশের স্বার্থ বলবেন বলুন তো? যখন আমাদের উত্তরাঞ্চলের কৃষকেরা ন্যায্য মূল্য না পেয়ে রাস্তায় ভুট্টা বা টমেটো ফেলে দেয়, আলু ফেলে দেয়, তখন আমরা ডলার খরচ করে সেই পণ্যই আমেরিকা থেকে কিনবো। এর চেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত আর কি হতে পারে? পোশাক শিল্প নিয়ে অনেক কথা বলি আমরা, তাই না? সেখানেও একই মরণ ফাঁদ পেতে গেছেন ডক্টর ইউনূস। আমেরিকা বলছে তারা শুল্ক মুক্ত সুবিধা দেবে, কিন্তু শর্ত কি দিয়েছে? কাপড় বা তুলো হতে হবে আমেরিকান। এতদিন আমরা ভারত বা অন্য দেশ থেকে সস্তায় তুলো এনে কাপড় বানাতাম, তাতে আমাদের উৎপাদন খরচ কম হতো এবং বিশ্ব বাজারে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতাম। এখন যদি 3 গুণ দামে আমেরিকার তুলো কিনতে বাধ্য হই আমরা, তবে আমাদের উৎপাদন খরচ কোথায় গিয়ে দাঁড়াবে? মানে কোথায় গিয়ে ঠেকবে? এর সোজা অর্থ হলো আমাদের গার্মেন্টস মালিকদের লাভের গুড়টুকু এখন আমেরিকার পিঁপড়া তুলা ব্যবসায়ীদের পকেটে যাবে। আর এই বাড়তি খরচের ধাক্কা সামলাতে না পেরে ছোট এবং মাঝারি কারখানাগুলো তো বন্ধ হয়ে যাবে, যা গত 18 মাসে আমরা ইতিমধ্যেই জেনেছি যে বন্ধ হয়ে গেছে। প্রায় 2 শতাধিক কারখানা বন্ধ। কত লক্ষ শ্রমিক বেকার সরকার সেটা বলবে না। আমরা জানি যে প্রায় 4 লক্ষ থেকে 6 লক্ষ শ্রমিক বেকার। এই চুক্তি সেই কফিনে শেষ পেরেকটা ঠুকে দিল।
জ্বালানি খাতের চিত্রটা দেখুন আরো ভয়াবহ। অ্যাক্সিলারেট এনার্জি থেকে আগামী 15 বছরে প্রায় 1 লাখ কোটি টাকার এলএনজি কেনার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, অথচ আমাদের ভোলার গ্যাস বা বঙ্গোপসাগরে নিজস্ব গ্যাস উত্তোলনের উপর জোর না দিয়ে আমাদের পরনির্ভরশীল করে রাখা হচ্ছে। 90-এর দশকের শেষ দিকে শেখ হাসিনার সরকার যেমন আমেরিকায় গ্যাস রপ্তানির প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেশের স্বার্থ রক্ষা করেছিল, বর্তমান সরকার ঠিক তার উল্টো পথ কাজ করেছে। তারা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বদলে জ্বালানিকে জিম্মি করে ফেললো। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই চুক্তির কোনো শর্তই আমরা জানতে পারবো না, জনসম্মুখে কখনো প্রকাশ করা হবে না। যেটুকু জানা যাচ্ছে তাতেই দেখা যাচ্ছে তথ্য প্রযুক্তি, বীমা খাত, এমনকি মেধাস্বত্ব আইনের নামে এমন সব নিয়ম আমাদের উপর চাপানো হচ্ছে যাতে আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো দাঁড়াতেই না পারে। আমেরিকার জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য এবং পনির মাংসের বাজার ধরার জন্য আমাদের স্থানীয় উৎপাদনকারীদের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হলো। শ্রম আইন সংস্কারের নামে এমন সব ধারা ঢোকানো হয়েছে যা আমাদের ইবিজেড বা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোর স্থিতিশীলতা নষ্ট করবে। আমাদের অর্থনীতিবিদ আছেন আনু মোহাম্মদ, মুস্তাফিজুর রহমান, তারা কথায় কথায় রাস্তায় নামেন, কথায় কথায় ইউনূসের প্রশংসাও করেন। তারাও পর্যন্ত এই চুক্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগতভাবে এত বড় দীর্ঘমেয়াদী আর্থিক দায়বদ্ধতায় জড়ানো কোনো এখতিয়ার নেই। অর্থাৎ যে দাসখত তারা লিখে দিয়ে ক্ষমতা দখল করেছিলেন, যাওয়ার আগে সবগুলো টিক টিক দিয়ে সবগুলো তারা পালন করে গেলেন। তারা দেশকে এমন এক অর্থনৈতিক জালে জড়িয়ে গেলেন যেখান থেকে পরবর্তী কোন নির্বাচিত সরকার চাইলেও সহজে বের হতে পারবে না। আইএমএফ এর ঋণ আসবে, সেই ঋণে আমরা আমেরিকার গম আর বোয়িং কিনবো, আর ঋণের সুদ গুনতে গুনতে আমাদের রিজার্ভ ফুরিয়ে যাবে। এটাই হাইতি মডেলের সেই এনজিও রিপাবলিকের নীল নকশা। 1974 সালে হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন। গত কয়েক দশকে আমাদের কৃষক আর শ্রমিকরা তাদের ঘাম দিয়ে সেই ঝুড়ির তলা মেরামত করে দেশকে একটি সম্মানজনক জায়গায় নিয়ে গিয়েছিল। আজ মনে হচ্ছে ওয়াশিংটনের টেবিলে বসে ট্রেড ডিল বা বাণিজ্য চুক্তির নামে সেই ঝুড়ির তলা আবারও ফুটো করে দেওয়া হলো। এই ফুটো দিয়ে আমাদের কষ্টার্জিত ডলার, আমাদের সার্বভৌমত্ব, আমাদের আত্মমর্যাদা সবই পাচার হয়ে যাবে। আমরা হয়তো এখনই এর সবটুকু টের পাচ্ছি না, কিন্তু অনাগত ভবিষ্যতে এই ঋণের বোঝা আর পরনির্ভরশীলতার গ্লানি আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে বেড়াতে হবে। এটা কোনো স্বাভাবিক বাণিজ্য চুক্তি নয়, এটা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার এক দীর্ঘমেয়াদী